বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নির্বাচনে বাংলাদেশ। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজধানীর ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা। আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা দিনভর গণসংযোগ চালিয়েছেন। সকালে যাত্রাবাড়ি, জুরাইন এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৪ আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এ সময় জনগণের কাছে ধানের শীষে ভোট চান তিনি। ঢাকা ৫ আসনে ধানের শীষের প্রার্থী নবিউল্লাহ নবীও তার এলাকায় গণসংযোগ চালিয়েছেন। লিফলেট বিতরণ করে ভোট যান জনগণের কাছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে জয়ী হওয়ার প্রত্যাশা জানান। জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন নবিউল্লাহ নবী। এদিকে সকালে ঢাকা ১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপস তার নির্বাচনী এলাকা গ্রিন রোডে গণসংযোগ চালান। নগরবাসীর বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট চান তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল থেকে বঙ্গবন্ধু গবেষণা সংসদের আয়োজনে নির্বাচনী শোভাযাত্রা বের হয়। এতে ২,০০০-এর বেশি ফিজিশিয়ান, ফার্মাসিস্ট, নার্সসহ হাসপাতালে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা যোগ দেন। শোভাযাত্রার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নির্বাচনী শোভাযাত্রাটি বঙ্গবন্ধু মেডিকেলে গিয়ে শেষ হয়। দর্শক, এ পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে বাধা, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুর ৩ আসনে বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী আনির অভিযোগ, সদর উপজেলার কুশাখালীতে গণসংযোগে অংশ নেন তিনি। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ বাধে। বেশ কিছুক্ষণ চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় শান্তিরহাট বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ধানের শীষের প্রার্থী আনি সহ দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়। এছাড়া নোয়াখালীতে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তার গাড়িবহরে আবারও হামলার অভিযোগ করেছেন। শরীয়তপুরের গোসাইরহাটে আওয়ামী লীগ, বিএনপি ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে বিএনপি প্রার্থী নুরুদ্দিন অপু সহ অন্তত ২৫ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় নুরুদ্দিন অপুকে পাঠানো হয়েছে ঢাকায়। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জামালপুরের সরিষাবাড়ির আরামনগরে বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ২টি মোটরসাইকেল। ঘটনাস্থল পরিদর্শন করেছে বিজেপি, পরে সেনাবাহিনীকে সেখানে টহল দিতে দেখা গেছে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে আওয়ামী লীগের 5টি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বালিগাঁও ২ নম্বর ওয়ার্ডের তৈলকাই, ধীপুর ৫গাঁও, কেশিমুলিয়া ও আরিয়াল এলাকায় আওয়ামী লীগের ক্যাম্পে রাতের আধারে আগুন দেয় দুর্বৃত্তরা। আশুলিয়ার ইপিজেড এলাকায় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সন্ধ্যায় এই ঘটনায় একটি মোটরসাইকেল আগুন দেওয়া হয়। আশুলিয়া থানার সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা। বরিশাল ২ আসনে বড় দু দলের প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় বিএনপির প্রার্থী সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টু তার লাইসেন্স করা অস্ত্র থেকে ফাঁকা গুলি ছোড়েন দাবি করেছেন আহতরা। কিশোরগঞ্জ ৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের প্রচারে হামলার অভিযোগ উঠেছে। প্রার্থীর ভাষ্য, বিকেলে বড়খাঁচা এলাকায় প্রচারণার সময় অতর্কিত হামলা চালায় পুলিশ। অন্তত ২০ জন আহত হয়। বিএনপি নেতাকর্মীদের ইটপাটকেলের আঘাতে আহত হয় বেশ কয়েকজন পুলিশ সদস্য। নরসিংদী ২ আসনে বিএনপি প্রার্থী ডক্টর আব্দুল মুইন খানের ব্যক্তিগত সহকারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত বাহাদুদ্দিনের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে এই হামলা করে আওয়ামী লীগের কর্মীরা। এদিকে নারায়ণগঞ্জ ৪ আসনে আওয়ামী লীগ নেতা শাহ নিজাম হত্যার হুমকি দিয়েছে বলে দাবি করেছেন ধানের শীষ প্রার্থী। তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহ নিজাম। দর্শক, এ পর্যায়ে আমরা আবারও যেতে চাই নবাবগঞ্জে। সহকর্মী আকলাকুস সাফা সহ আমাদের আরও বেশ কয়েকজন সহকর্মী রাত ১০টার কিছুক্ষণ পর দুর্বৃত্তদের হামলার শিকার হন। এখন আমরা কথা বলবো আমাদের আরেক সহকর্মী আবদুল্লাহ তুহিনের সাথে। তুহিন, আপনার কাছে শুরুতে জানতে চাই যে যুগান্তরের ধামরাই প্রতিনিধি যিনি রয়েছেন শামীম খান, তার কি আসলে খোঁজ পাওয়া গেছে কিনা সে বিষয়টি, এবং প্রশাসন আপনাদের পাশে এখনো রয়েছেন কিনা, বা তারা আসলে সবকিছু মিলে কি বলছেন আপনাদের? আসলে প্রশাসনকে আমরা যতটা দ্রুত সহযোগী হিসেবে চেয়েছিলাম, আমরা কিন্তু সেই সময় মতো তাকে পাইনি। এটা খুবই দুঃখজনক। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোনে যোগাযোগ করার পরও আমরা সেই সময়টুকু পর্যন্ত প্রশাসনিক কোনো সহযোগিতা বলতে পাইনি। কারণ এখান থেকে নবাবগঞ্জ থানার সবচেয়ে কাছে ভবন এটি। এখান থেকে এই এমন একটি সিকিউর জায়গায় এই ধরনের হামলা হবে এটা কিন্তু সাংবাদিকরা কখনোই আমরা তখনও জানতে পারিনি। তবে আজকে সারাদিন বেশ কয়েকটি ঘটনার আমরা কিছুটা আলামত পাচ্ছিলাম যে নানান জায়গায় বলা হচ্ছিল যে সাংবাদিকরা কেন এখানে অবস্থান করছে, এবং আমরা পুলিশের এসপি, যিনি ঢাকা জেলার এসপি, তার অফিসে গিয়েও তাকে অবহিত করেছি যে আজকে সকালে বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। সে প্রেক্ষিতে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছি, এবং তিনি তাৎক্ষণিকভাবে 2 থানা নবাবগঞ্জ এবং দোহারে 2 জন ওসিকে তিনি ফোন করে তাৎক্ষণিকভাবে জানানোর পরও তখন তারা ফোনে সেগুলো অস্বীকার করেছেন যে সকাল থেকে এই ধরনের হামলা হয়নি।
তারপরেও সন্ধ্যা আজকে রাতে যখন সাংবাদিকরা তাদের কাজ সেরে যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই এরকম একটু জনাকীর্ণ বাজারে সবাই বন্ধ করে ঘুমের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় এই হামলাটি হলো। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশের এসপিকে ফোন দিয়েছিলাম, তিনি ফোন দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমরা তখনও পর্যন্ত কিন্তু প্রায় আধা ঘন্টারও বেশি সময়, অর্থাৎ যারা সহকর্মী এখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন তারা বলেছেন প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা পর এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২-১ জন সদস্য এসছেন এবং এই সুযোগে পুরো এই এলাকায় ১২ থেকে ১৬টি গাড়ি ভেঙে তছনছ করেছে। এবং এই তছনছ করার সুযোগে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই থানা কম্পাউন্ডের খুব কাছের যেই হোটেলটি, এখানেই অবস্থান করছিল ঢাকা থেকে আসা সাংবাদিকরা, এবং এখানে ১২ থেকে ২০ জনের যুবক দল আধ ঘন্টারও বেশি সময় ধরে এই পুরো গাড়িগুলোকে ভাঙচুর করেছে এবং দোতলায় উঠে সাংবাদিকরা যেই রুম অবস্থান করছিল সেই রুমগুলোতে তারা দরজা জানালা ভেঙে তছনছ করেছে এবং এখানকার যে কেয়ারটেকার এবং ম্যানেজার ছিল তাকে বাইরে পেয়ে তাকে বেদম মারপিট করেছে এবং ৬ থেকে ৮ জন সাংবাদিক সেখানে আহত হয়েছে। এবং তারা বারবার সাংবাদিকদেরকে দেখে নেওয়া হবে, কেন এসেছিস ঢাকা থেকে, কেন এত বড় সাহস নিয়ে তারা দোহারের নবাবগঞ্জে কেন এসেছিস, কে তোদের রক্ষা করে, আমরা সেগুলো দেখব, এই ধরনের উচ্চ স্বরে তারা হুমকি দিয়ে যাচ্ছিল এবং সেখানে সাংবাদিকদের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সাংবাদিকরা কোনো রকম ভেতর থেকে দরজা আটকে রেখে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন, তারপরেও বেশ কিছু সাংবাদিক এখানে আহত হয়েছেন, কারণ তছনছ করে ফেলা হয়েছে। আপনারা কিছুক্ষণ আগের বুলেটিনে আপনারা দেখছিলেন। তো এই খবর দেওয়ার পর আমরা যখন অন্য সহকর্মীরা যারা বাইরে ছিলাম তারা যখন ঘটনাস্থলে আসবো, আমাদেরকেও কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে, অর্থাৎ হামলাস্থলের দুই দিকেই সেখানে দুই দল অবস্থান করছিল এবং যারা আজকে সারাদিন নির্বাচন কমিশন সহ পুলিশের কাছে নানাভাবে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছিল যে সাংবাদিকরা কেন নবাবগঞ্জ দোহারে এসছে, তাদেরকে চলে যেতে বলেন। এই ধরনের প্রতিপক্ষ, অর্থাৎ এখানে নির্বাচনে যে প্রতিপক্ষরা ছিল তারা এই ধরনের অভিযোগ করে। আমাদের কারোরই কাম্য নয়। তুহিন, আপনি থাকুন সেখানে, আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা হয়তো পরবর্তীতে আবারও আপনার কাছে আসার চেষ্টা করব। দর্শক, এই পর্যায়ে আমরা আবারও যেতে চাই আমাদের অতিথিদের কাছে। আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহীতে সুজনের আঞ্চলিক সমন্বয়কারী সুব্রত পাল এবং নেত্রকোনায় সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল। আমরা এবার শুরুতে যেতে চাই নেত্রকোনায়, আপনার কাছে জানতে চাই নেত্রকোনায় যারা প্রার্থী রয়েছেন তারা কি আসলে নির্বাচনী যে আচরণবিধি, সেই আচরণবিধি কি তারা মেনে চলছেন বা মেনে চলার কোনো প্রবণতা কি আসলে আছে কিনা, সেই বিষয়টি কেমন দেখছেন আপনি, সেই বিষয়টি জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আমরা মোটামুটিভাবে নেত্রকোনায় রাজনৈতিক দলের যারা প্রার্থী তারা আচরণ বিধিগুলি মেনে চলছেন। এখানে যে নীতিমালা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে এইগুলি তারা দেখছেন, যে গাড়ি ঘোড়া চলা, তারপরে ওই সাদা কালা পোস্টার দেওয়া এবং যেভাবে মিছিল করার কথা তারা সেইভাবে সেগুলি করছেন। এখানে আচরণবিধি লঙ্ঘনের তেমন কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি, বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কোনো প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে করেনি। কিন্তু যা কিছু হয়েছে সেটা হচ্ছে কিছু হয়েছে মারামারি, কিছু ভাঙচুর, এইগুলি হয়েছে, এটা আমরা দেখছি। এবং এই ব্যাপারে মামলা হয়েছে পক্ষে বিপক্ষে, আওয়ামী লীগের মিছিলে হামলা হয়েছে, ককটেল নিক্ষেপ করা হয়েছে, আবার বিএনপির মিছিলে হামলা হয়েছে। এই ধরনের ঘটনা নেত্রকোনায় বেশ কয়েকটা ঘটেছে এবং একটা ঘটনাকে কেন্দ্র করে যে পরস্পর ঘটনা হয়, পুলিশকে এক সপ্তাহের পূর্বে প্রায় 61টি রাউন্ড গুলি ছুটতে হয়েছে পরিস্থিতি শান্তি নিয়ন্ত্রণে আনার জন্য। এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু এখন আমি যেটা বলছি যে এই যে কিছুক্ষণ আগে যেটা বললেন যে সাংবাদিকের হামলাটা, এটা অত্যন্ত দুঃখজনক। দেখেন, সাংবাদিকরা সকল রাজনৈতিক দলের সহায়ক শক্তি, কিন্তু যে কোনো দলের যখন দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয় তার উপর গিয়ে সাংবাদিকের উপর পড়ে। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে যায়, তারা সেই সংবাদটা সত্য ঘটনা প্রকাশ করে দেশ ও জনগণের কাছে, কিন্তু তাদের উপরই আক্রমণটা চালায়। তা আমরা দেখছি নেত্রকোনা এই পরিবেশটা এখন পর্যন্ত ভালো আছে। এখানকার সাংবাদিকরা মোটামুটি ভাবে ভালোভাবে আমাদের নিউজগুলি পরিবেশন করতে পারছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যেতে চাই রাজশাহীতে আছেন, সেখানে আছেন আমাদের আরেক অতিথি সুব্রত পাল। আপনার কাছে জানতে চাই, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তো সেনাবাহিনী মোতায়েনের পর আসলে ভোটের মাঠে কি আসলে কোনো পরিবর্তন বা পরিস্থিতি কি কিছুটা বদলেছে কিনা, কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ আবারও আপনাকে। আসলে এই সেনাবাহিনী তো সবেমাত্র মোতায়েন হলো, এর এখন পর্যন্ত কিন্তু বাস্তব চিত্রটি কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। তবে আমরা প্রত্যাশা করি যে নিশ্চয়ই তার সুফল আমাদের এই ভোটাররা পাবে, এটি আমাদের বিশ্বাস।
তবে আমরা যেটি চেয়েছিলাম যে এই সেনাবাহিনীটি কিন্তু অনেক আগেই মোতায়েন করা উচিত ছিল। এই কারণে উচিত ছিল, দেখেন এই যে ধরনের সহিংস ঘটনাগুলো ঘটছে নির্বাচনকে কেন্দ্র করে, এগুলো আসলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু গ্রহণযোগ্য নয়। কারণ আমরা মনে করি একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটি স্বাভাবিক থাকা দরকার, যে পরিস্থিতির মধ্য দিয়ে অন্ততপক্ষে আমাদের যারা ভোটার তারা যাতে একটি আশার আলো দেখতে পায়, তারা যাতে আস্থা তাদের মধ্যে তৈরি হয়। কারণ এই আস্থা তৈরি না হলে এটি কিন্তু 30 ডিসেম্বরের ভোটে কিন্তু এর প্রভাব পড়তে পারে। সেই জায়গা থেকে কিন্তু এটি একটি সংকট বলে আমার কাছে মনে হয়। কারণ আজকে আমি বগুড়ার একটি প্রোগ্রামে ছিলাম, সেখানে প্রচুর ভোটারের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল আমাদের একটি কর্মসূচিতে। সেখানে কিন্তু ওই ভোটাররা কিন্তু একটি প্রশ্ন করেছে যে আগামী 30 তারিখে ভোটটি আমি নির্বিঘ্নে দিতে চাই। এই নির্বিঘ্নে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো প্রতিবন্ধকতা আমি প্রত্যাশা করি না, আমি আমার ভোটটি দিতে চাই এবং তার ফলাফল আমি পেতে চাই। তার মানে কি এটি কিন্তু শুধুমাত্র বগুড়া কেন্দ্রিক না, এটি কিন্তু রাজশাহী অঞ্চলে যে 8টি জেলা 39টি আসন আছে, আমরা অনেকগুলো জায়গায় গিয়েছি, সেখানকার সাধারণ ভোটারদের কথা কিন্তু আসলে পুরো দেশে সাংবাদিক এবং সাধারণ যারা ভোটার রয়েছে কারো উপরে হামলা আসলে আমাদের কারোরই কাম্য না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে নির্বাচনের বাংলাদেশে সময় দেওয়ার জন্য।